হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসির সিলেবাসের সাহিত্যের ইতিহাসের। আমরা দেখছিলাম যে কি কি রয়েছে, তার মধ্যে থেকে আমরা বৈষ্ণব পদাবলীর দিয়ে শুরু করেছিলাম। সেখানে আমরা বিদ্যাপতির ডিটেল আলোচনা করেছি। এরপর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী থেকেই চণ্ডীদাসের উপর। ওকে, তো বেশি কথা একদম না বাড়িয়ে ডাইরেক্ট ক্লাসের মধ্যে ঢুকে যাই। তোমরা স্ক্রিনে দেখে নাও আমরা পরপর চণ্ডীদাসের কোন কোন বিষয়গুলো আলোচনা করব। প্রথমেই দেখো চণ্ডীদাসের জীবন ও কাব্য পরিচয়, এই বিষয়টা নিয়ে আলোচনাটা শুরু করব। ওকে, তো একটা কথা বলে দিই যে এই যে আলোচনাটা আমরা করছি এর শেষে অবশ্যই মক টেস্ট থাকবে, সেগুলোও তোমরা দাও। এবং এই আলোচনা সিরিজের শেষে কিন্তু আমাদের বিপুল পরিমাণের মক টেস্ট আসবে। তখন কিন্তু এই আলোচনার ক্লাসগুলো যারা অ্যাটেন্টিভলি করছো তাদের বিষয়টা বেশি করে কাজে লাগবে। ওকে, তো ডাইরেক্ট ঢুকে যাই চণ্ডীদাসে। দেখো এই যে চণ্ডীদাসের কথা আমরা আলোচনা করছি, বাংলা সাহিত্যে যারা বাংলার স্টুডেন্ট অনার্স মাস্টার্স করেছো তারা সবাই জানো যে চণ্ডীদাস নিয়ে কিন্তু একটা সমস্যা আছে। চণ্ডীদাস নামে কিন্তু একাধিক কবিকে আমরা পাচ্ছি। ওকে, তো সেই চণ্ডীদাস সমস্যা কি হেনা তেনা সেগুলোর বিষয়ে আসবো। এখন বলি, আমরা যেহেতু বৈষ্ণব পদাবলী আলোচনা করছি তাই বর্তমানে আমরা যে কবি চণ্ডীদাসকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন পদাবলীর চণ্ডীদাস। ওকে, তার সময়কাল কত? 1370 থেকে 1430। এগুলো আমরা অডিওর মাধ্যমে করছি, তোমরা চাইলে খাতা পেন নিয়ে নিজের মতো নোট করতে পারো, কিংবা এই সিসিটা, এই ভিডিওর সিসিটা অন করে দিলেই আমার পুরো কথাগুলো নোটগুলো কিন্তু লিখিত আকারে পেয়ে যাবে। তোমরা সেটা বারবার 2-4বার ভিডিও দেখলেই কিন্তু তোমাদের এই বিষয়টা একদম মাথার মধ্যে গেঁথে যাবে। কারণ আমরা অ্যাকচুয়ালি কি সবাই তো পড়ে এসেছি জিনিসগুলো, কুইক কুইক করে আমরা রিভিশনটা করছি, ভেরি কুইকলি রিভিশনটা করার চেষ্টা করছি। কাজে ভিডিওটা একবার দুবার যদি দেখো মনোযোগ সহকারে, সমস্ত কিছু রিকল হয়ে যাবে, আর ওইভাবে বাচ্চা ছেলের মতো পড়ার দরকার পড়বে না। ওকে, তো পদাবলীর চণ্ডীদাসের সময়কালটা এক্ষুনি বললাম 1370 থেকে 1430 মোটামুটি। ওকে, বিদ্যাপতির সমসাময়িক একজন শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। বুঝতেই পারছো, বিদ্যাপতির সমসাময়িক একজন শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। তো তিনিও তাহলে কি চৈতন্য পূর্বযুগেই বিদ্যাপতির সমসাময়িক একজন শ্রেষ্ঠ রাধাকৃষ্ণ পদাবলী রচয়িতা কবি হলেন চণ্ডীদাস। চৈতন্য পূর্বযুগেই তিনিও কাকে নিয়ে রচনা করছেন? রাধাকৃষ্ণের যে পদাবলী, সেই পদাবলী রচয়িতারই কবি চণ্ডীদাস। আচ্ছা, এবার চণ্ডীদাস হচ্ছেন এমন একজন কবি যিনি বাংলা ভাষায় প্রথম পদাবলী সাহিত্য রচনা করেন। পয়েন্ট টু বি নোটেড, চণ্ডীদাস এমন একজন কবি, বিদ্যাপতির বেশিরভাগ ভাষা কি ছিল? মৈথিলি, ব্রজবুলি, অবহট্ট, সংস্কৃত। আর চণ্ডীদাসই প্রথম কবি যিনি বাংলা ভাষায় পদাবলী সাহিত্য প্রথম রচনা করেন। এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে, ভালো করে প্রশ্নটা মাথায় গেঁথে নাও। চণ্ডীদাস প্রথম বাংলা ভাষার প্রথম পদাবলী সাহিত্য রচনা করেন চণ্ডীদাস। এবং চণ্ডীদাস কি ছিলেন? এই পদাবলীর চণ্ডীদাস ছিলেন জাতিতে ব্রাহ্মণ। চণ্ডীদাসকে নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে নানা জটিল সমস্যার সৃষ্টি হয়েছে, এক্ষুনি বললাম। কারণও কি? কারণ চণ্ডীদাস নামধারী অন্তত 4জন কবি ছিলেন বলে সাহিত্যের ঐতিহাসিকগণ সমস্যায় পড়েছেন, যার প্রকৃত সমাধান এখনো হয়নি। অন্তত 4জন। ওকে, তো দেখো এই চণ্ডীদাসের, আমরা যে পদাবলীর চণ্ডীদাসকে নিয়ে আলোচনা করছি, যিনি চণ্ডীদাস, যিনি প্রাক চৈতন্য যুগের কবি, পঞ্চদশ শতাব্দীর কবি। তিনি বীরভূম জেলার, চণ্ডীদাসের বেসিক পরিচয়, বীরভূম জেলার অন্তর্গত নান্নুর গ্রামে বা নানুর গ্রামে বর্তমানে, সম্ভবত 1417 খ্রিস্টাব্দে তার জন্ম। ওনাদের জন্ম তো অ্যাপ্রক্স বলা যায়, এগুলো তো আর কোনো তোমার একদম নিখুঁত সাল তারিখ তো বলা যায় না, সম্ভবত 1417 নাগাদ বীরভূম জেলার না অন্তর্গত নানুর গ্রামে, পশ্চিমবঙ্গের। ওকে, এই চণ্ডীদাসের জন্ম হয়। তিনি বাসুলি বা চণ্ডীর উপাসক ছিলেন। এই চণ্ডীদাস বাসুলি বা দেবী চণ্ডীর, তাহলে দেবী চণ্ডীর আর এক নাম এই বাসুলি, দেবী বাসুলির উপাসক কে ছিলেন? এই প্রশ্ন কিন্তু আসতেই পারে। দেবী চণ্ডীর আর এক নাম কি? বাসুলি, বয়াকার, তালব শয়ে হস্যু লয়ে হস্যই। ওকে, তার উপাসক ছিলেন এই চণ্ডীদাস। চণ্ডীদাস রামী নামে একজন রজক কন্যাকে সাধন সঙ্গিনী রূপে গ্রহণ করেন। তাহলে এই চণ্ডীদাস রামী চণ্ডীদাস নামে পরিচিত, যিনি পদাবলী রচনা করছেন। তিনি রামী চণ্ডীদাস নামে কেন পরিচিত? কারণ তিনি রামী নামের একজন রজক কন্যা,
রজক, বর্গীয় জ ক, রজক কন্যাকে সাধন সঙ্গিনী হিসাবে গ্রহণ করেন। ওকে, তারপর দেখো পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন চণ্ডীদাস। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, চণ্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি? পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি, অর্থাৎ চণ্ডীদাসের বেশিরভাগ পদই পূর্বরাগের পদ। ঠিক আছে, এবার দেখো চণ্ডীদাসের বেসিক পরিচয়, তার ধর্ম পরিচয় কি হলো, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তিনি কি নামে পরিচিত, সমস্ত কিন্তু আমরা রামী চণ্ডীদাস নামে তিনি পরিচিত। ঠিক আছে, এইগুলো জেনে নিলাম। এবার দেখো চণ্ডীদাস সম্পর্কে, যেমন বিদ্যাপতি সম্পর্কেও আমরা করেছিলাম, ঠিক সেরকম চণ্ডীদাস সম্পর্কে কে কি অভিমত পোষণ করছেন বা কে কি মন্তব্য রাখছেন, চণ্ডীদাসকে কে কি উপাধি দিচ্ছেন, কি বলছেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, চণ্ডীদাস সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন, চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি। খুব ইম্পর্টেন্ট কোটেশন, চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি, এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি। তার মতে চণ্ডীদাস দুঃখের কবি। তাহলে এই যে স্টেটমেন্টটা আমরা পড়লাম, চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি, এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি। কে বলেছেন চণ্ডীদাসকে এই কথা, কে এই মন্তব্য করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। চণ্ডীদাসকে দুঃখের কবি কে বলেছেন? সেটাও রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় কি লিখছেন দেখো চণ্ডীদাসের পদাবলী সম্পর্কে। তিনি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমরা বলতে পারি, চণ্ডীদাস একচ্ছত্র লিখে পাঠককে 10 ছত্র লিখিয়ে নেন। পয়েন্ট টু বি নোটেড। আবার চণ্ডীদাস সম্পর্কে রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ মন্তব্য, চণ্ডীদাস 1 ছত্র লিখেন, পাঠককে 10 ছত্র লিখিয়ে নেন। ঠিক আছে, এবার দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চণ্ডীদাস সম্পর্কে কি বলছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, সায়ান্ন সমীরণের দীর্ঘশ্বাস। সায়ান্ন সমীরণের দীর্ঘশ্বাস কাকে বলেছেন? চণ্ডীদাসকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার দেখো মহাপ্রভু যে চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন, মহাপ্রভু চণ্ডীদাসেরও পদ আস্বাদন করতেন, তার প্রমাণ আমরা কোথায় পাই? সেম ভাবে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থে, যেখানে বলা হয়েছে, কি বলা হয়েছে? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণমৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শুনে পরমানন্দ। তাহলে মহাপ্রভু, দেখো চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, তাহলে চণ্ডীদাস এবং বিদ্যাপতি দুজনেরই যে নাটক গীতি, নাটক গীতি কেন? কারণ এই যে গীতি, এই গীতির মধ্যে তো পুরো ফিল্ম, পুরো চিত্র তোমরা দেখতে পাচ্ছ, পুরো অভিনয়, পুরো যে ঘটনাটা ঘটেছে সেইটা বুঝতে পারছো। সেই জন্য একে কিন্তু আখ্যা দিচ্ছেন নাটক গীতি। কে দিচ্ছেন? কৃষ্ণদাস কবিরাজ, যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন। চৈতন্য চরিতামৃততে তিনি এই কথাটা লিখেছেন বলেই কিন্তু আমরা জানতে পারছি চৈতন্যদেব চণ্ডীদাস এবং বিদ্যাপতি উভয়ের পদই আস্বাদন করতেন। কি লিখেছেন? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণমৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে, স্বরূপ রূপ গোস্বামীর মধ্যে এবং রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শুনে পরমানন্দ। ওকে, দেখো তারপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা খুবই কমন, তোমরা সবাই জানো, যেটা থেকে হিউজ পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে, সেটা হলো চণ্ডীদাসের ভাব শিষ্যকে জ্ঞানদাস, অর্থাৎ চৈতন্য পরবর্তীকালে চণ্ডীদাসের আদলে যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন জ্ঞানদাস। তাই চণ্ডীদাসের ভাব শিষ্য কাকে বলা হয়? জ্ঞানদাসকে। ওকে, এইবার দেখো চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তৃত আলোচনা কে করেন? এই বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এরা তো মন্তব্য করছেন, কিন্তু চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম আলোচনা, বিস্তৃত আলোচনা কে করেন? রামগতি ন্যায়রত্ন। আমরা চণ্ডীদাস সম্পর্কে এত পড়ছি কেন? তার কারণ আমাদের কিন্তু দেখতে হবে ডব্লিউবিপিএসসিতে, যেটা মেনলি সিলেবাসে বা যে যে জায়গায় যে যে কম্পিটিটিভ এক্সামে সিলেবাসের মধ্যে কিন্তু চণ্ডীদাস আছে, বৈষ্ণব পদাবলী আছে ঠিকই, কিন্তু তার সাথে কি আছে? চণ্ডীদাস, অর্থাৎ কবি চণ্ডীদাসকে কিন্তু ভালোভাবে পড়তে হবে, তার সম্পর্কে ডিটেলে, আমাদের যাতে একটা কোণ থেকেও হাতছাড়া না হয় প্রশ্ন। ঠিক আছে, তো দেখো চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তৃত আলোচনা কে করেন? রামগতি ন্যায়রত্ন মহাশয়। ওকে, এইবার দেখো চণ্ডীদাসের সঙ্গে বিদ্যাপতির পার্থক্যটা কোথায়। ঠিক আছে, চণ্ডীদাস গ্রাম বাংলার কবি, পাণ্ডিত্য বর্জিত সহজ সরল ভাষায় তিনি রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন। অন্যদিকে বিদ্যাপতি নাগরিক কবি পণ্ডিত,
তার রচনায় বাক বৈদগ্ধ্য ও মণ্ডন কলার বৈচিত্র্য আছে। চণ্ডীদাসের সঙ্গে বিদ্যাপতির এটা বেসিক ডিফারেন্স, যে চণ্ডীদাসের লেখা অত্যন্ত সহজ সরল, তিনি গ্রাম বাংলার কবি, পাণ্ডিত্য বর্জিত, রাধাকৃষ্ণর পদ তিনি রচনা করছেন। অন্যদিকে বিদ্যাপতি নাগরিক পণ্ডিত কবি, তার বাক বৈদগ্ধ্য মণ্ডন কলার মধ্যে বিশেষ বৈচিত্র্য রয়েছে। এটা বেসিক পার্থক্য। ঠিক আছে, দেখো রবীন্দ্রনাথ এই পার্থক্য নিয়ে কিন্তু এই স্টেটমেন্টটা বিদ্যাপতি এবং চণ্ডীদাসকে মিলিয়ে স্টেটমেন্ট এসে পড়তে পারে। স্টেটমেন্টটা কে লিখেছেন, এই স্টেটমেন্টটা কে দিয়েছেন, কার বক্তব্য? রবীন্দ্রনাথের মতে বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। দিয়ে দিল বিদ্যাপতি সুখের কবি, বিদ্যাপতি সুখের কবি, হ্যাঁ, চণ্ডীদাস দুঃখের কবি। কার বক্তব্য? দিয়ে নিচে 4টে অপশন দিয়ে দিল, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, কৃষ্ণদাস, কবিরাজ, জ্ঞানদাস। তোমরা কি দিলে? রবীন্দ্রনাথটাকে ঠিক করলে। ঠিক আছে, চণ্ডীদাস গভীর এবং ব্যাকুল, বিদ্যাপতি নবীন এবং মধুর, এটাকে বলেছেন, এটাও বলেছেন রবীন্দ্রনাথ। চণ্ডীদাস গভীর এবং ব্যাকুল, বিদ্যাপতি নবীন এবং মধুর, রবীন্দ্রনাথ। আচ্ছা, এইবার দেখো চণ্ডীদাস সম্পর্কে মেনলি এই পার্থক্য করে করে মেনলি মন্তব্য কে করেছেন বাংলা সাহিত্যে? রবীন্দ্রনাথ ঠাকুর। মানে পড়লে এই জায়গাটা থেকেই প্রশ্ন পড়বে। ওকে, চণ্ডীদাসের রচনারীতির বৈশিষ্ট্য কি বললাম? যে চণ্ডীদাস একান্ত সহজ সরল গ্রাম্য জনগণের প্রচলিত আট পৌরে ভাষায়, আট পৌরে একদম ঘরোয়া ভাষায় তিনি পদাবলী রচনা করছেন। সাধারণ বাঙালির দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষাতেই তার পদ রচিত, কিন্তু সেই সর্বজন পরিচিত লৌকিক ভাষা চণ্ডীদাসের সহজত প্রতিভার স্পর্শে অলৌকিক ভাব ব্যঞ্জনায় শিল্প মূল্য পেয়েছে। অর্থাৎ ভাষা তো সহজ সরল আট পৌরে, কিন্তু তাও শিল্প হয়ে উঠলো কি করে, পদাবলী হয়ে উঠলো কি করে, বাংলা সাহিত্যের ইতিহাসে এইভাবে স্থান পেল কি করে? কি করে চণ্ডীদাসকে পূর্বরাগের কবি বলে একজন করে চিহ্নিত করে দিল? কারণ তার লেখন শৈলী সহজ সরল ভাষাতেই কিন্তু তিনি পদ রচনা করেন, কিন্তু তার লেখার প্রতিভার স্পর্শে অলৌকিক ভাব ব্যঞ্জনায় শিল্প মূল্য পেয়ে গেল তার পদগুলি। ঠিক আছে, তার ভাষা শব্দের বন্ধন ছাড়িয়ে ভাবের স্বাধীন লোকে ঊর্ধ্বগামী হয়েছে। চণ্ডীদাসের ভাষা শব্দের বন্ধন ছাড়িয়ে ভাবের স্বাধীন লোকে ঊর্ধ্বগামী হয়েছে। ভাষার অলঙ্করণে সচেতনভাবে প্রয়াসী না হলেও কল্পনায় স্বতঃস্ফূর্তভাবে ভাষার অলঙ্করণে তিনি সচেতনভাবে ভারী ভারকাম বাক বৈদগ্ধ্য পাণ্ডিত্য কলা মাধুর্য দিয়ে তিনি লিখছেন তা কিন্তু নয়। ভাষার অলঙ্করণে সচেতনভাবে প্রয়াসী না হলেও কল্পনায় স্বতঃস্ফূর্ত আবেগ যা সৃষ্টি করেছেন তা গভীর ব্যঞ্জনায় শ্রেষ্ঠ শিল্পরূপ লাভ করেছে চণ্ডীদাসের লেখনীতে। ঠিক আছে, এইবার দেখো তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, পূর্বরাগের শ্রেষ্ঠ কবি কে, তার শ্রেষ্ঠত্বের কারণ কি? পূর্বরাগের শ্রেষ্ঠ কবি হলেন চণ্ডীদাস। তার পূর্বরাগের পদগুলিতে, এবার পূর্বরাগের পদগুলিতে কি আছে, মানে তোমরা একটা পদ দেখলে কিভাবে বুঝবে যেটা চণ্ডীদাসের পূর্বরাগের পদ? এই বিষয়টা কিন্তু জানতে হবে। ঠিক আছে, কোনো একটা পদ ধরো 2 লাইন দিয়ে দিয়েছে, কার পদ দিয়ে 4টে অপশন দিয়ে দিয়েছে, জ্ঞানদাস, গোবিন্দদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি। তুমি যে ওটা চণ্ডীদাসের পদ এবং পূর্বরাগের পদ কি লেখা, ওই 2 লাইনের মধ্যে তুমি কি দেখে বুঝবে সেইটা আমি আলোচনা করছি। দেখো চণ্ডীদাসের পূর্বরাগের পদগুলিতে কি রয়েছে? শ্রী রাধার হৃদয়গ্রাহী ব্যাকুলতা যা বেদনা ঘন ভাষায় প্রকাশিত হয়েছে। অর্থাৎ 2 লাইন পড়লে তুমি বুঝবে যে এখানে রাধা বা কারোর একটা হৃদয়গ্রাহী ব্যাকুলতা রয়েছে, যেটা খুব বেদনা ঘন ভাষায় প্রকাশিত হয়েছে। সমগ্র বৈষ্ণব পদসাহিত্যে কিন্তু এর তুলনা নেই। মানব হৃদয়ের চিরন্তন প্রেমাকুলতা যেন এক সকল পদে রূপ লাভ করেছে। মানবিক আবেদনে সর্বজন স্বীকৃত চণ্ডীদাসের পূর্বরাগের পদগুলি, এতে মানবিক আবেদন রয়েছে, মানবের হৃদয়ের চিরন্তন প্রেমের যে আকুলতা, সেই আকুলতা কিন্তু এক সকল পদের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। সেজন্যই বললাম না, 2টো লাইন পড়লেই তুমি বুঝে যাবে যে এটা পূর্বরাগ, চণ্ডীদাসেরই পূর্বরাগের পদ। পদগুলিতে মানে চিরন্তন মানব হৃদয়ের প্রেমের যে আকুলতা, সেটা এমন ভাষায় প্রকাশিত হয়েছে, এমন বেদনাঘন ব্যাকুলতার সঙ্গে প্রকাশিত হয়েছে, এমন শব্দ চয়নের মাধ্যমে প্রকাশিত হয়েছে। দেখো একটা পদ বলছি তোমাদেরকে, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। দেখছো এই ভাষাটাই কি, ভাষাটা দেখো প্রাণ আকুল হয়ে গেল কি শুনে,
কানের ভিতর দিয়া মরমে পুষিল গো, সই কেবা শুনাইল শ্যাম নাম, সই কেবা শুনাইল শ্যাম নাম, অর্থাৎ শ্যাম কৃষ্ণের নাম শুনে শ্রী রাধার কি হচ্ছে, কানের ভিতর দিয়ে একেবারে মরমে পশিল গো, অর্থাৎ কানের ভিতর দিয়ে প্রবেশ করে কিন্তু তার হৃদয়ে চলে যাচ্ছে। আকুল করিল মোর প্রাণ, এই যে ব্যাকুলতা, চিরন্তন মানব হৃদয়ের এই যে আকুলতা, একদম সহজ ভাষায়, দেখো এর মধ্যে কোনো জটিলতা নেই, ভাষা আটপৌরে সহজ সরল, কিন্তু ভাষায় মানব হৃদয়ের প্রেমের যে চিরন্তন বেদনা ঘন ব্যাকুলতা, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এই যে আকুলতা, এইটা কিন্তু চণ্ডীদাসের পদের স্পেশালিটি। এই দুটো লাইন দেখলেই তুমি কিন্তু বুঝে যাবে যে হ্যাঁ, এটা চণ্ডীদাসেরই পদ। চণ্ডীদাসের কাব্য মানবতা, মর্তপ্রীতি, বাস্তবতার ত্রিবেণী সঙ্গম। ভালো করে কি বলে দিলাম, ঢুকিয়ে নাও। এই পদগুলো আইডেন্টিফাই করার, এগুলো ক্যারেক্টারিস্টিক্স। চণ্ডীদাসের কাব্য মানবতা তুমি পাবে, মর্তপ্রীতি পাবে, মর্তপ্রীতি মানে মানব প্রেমের চিরন্তন, মানব হৃদয়ের যে প্রেমের যে স্বরূপ, তাই যেন প্রকাশ পাচ্ছে, এবং বাস্তবতা কি বললাম, মানব প্রেম, মানুষের জীবনের চিরন্তন প্রেমিক হৃদয়ের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা, অর্থাৎ তার মধ্যে বাস্তবতা থাকবে, তবেই তো তার চিরন্তন মানব হৃদয়ের ব্যাকুলতা হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা অনেক বাস্তব, অনেক মাটির, অনেক আটপৌরে, অনেক দৈনন্দিন জীবনের সেই মানবতা, মর্তপ্রীতি, মর্তপ্রীতি মানে কিন্তু মর্তের মানুষদের যেমন প্রেমের ব্যাকুলতা, ঠিক সেই রকম ব্যাকুলতা কিন্তু আমরা চণ্ডীদাসের রাধার মধ্যে পাচ্ছি, পদাবলী, তার পদাবলীর মধ্যে। ঠিক আছে, তার পদাবলীর মধ্যে রাধার প্রেমের যে ব্যাকুলতা, তা মর্তপ্রীতি এবং তার মধ্যে মানবতা এবং বাস্তবতা, এর ত্রিবেণী সঙ্গম ঘটছে। এই এই ত্রিবেণী সঙ্গম ঘটলেই সেই ভাষা হবে এবং তার সেই ভাব থাকবে, এবং সেটা দেখে আমরা বুঝবো যে এটা চণ্ডীদাসের পদ। রাধাকৃষ্ণের প্রেম কথা বলতে গিয়ে তার পক্ষে এই মানবতা থেকে বিস্তৃত হওয়া সম্ভব হয়নি। পল্লী কবি, আসলে পল্লী কবি, চণ্ডীদাসকে কি কবি বলা হচ্ছে দেখো, পল্লী কবি, গ্রাম বাংলার কবি। আসলে সহজিয়া দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। মানব জীবন ধন্য, কেননা মানবের সাধনা নির্মল নয়ন রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেম লীলা দেখতে পারে। মানব জীবন ধন্য, কারণ যে রাধাকৃষ্ণের যে অপ্রাকৃত প্রেম লীলা, তার কারণ চণ্ডীদাসের পদ দিয়ে কিন্তু কে দেখতে পারে, মানুষেরা কিন্তু যে মানুষের যে মানবের সাধনা নির্মল নয়ন, রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমলীলা দেখতে পারে। চণ্ডীদাসের পদগুলোই এত সুন্দর, এতটাই সাবলীল, সেই পদ কিন্তু মানবের মধ্যে যে সাধনা, আমরা ওই ঈশ্বরকে লাভ করব, ঈশ্বরকে জানবো, তা কিন্তু চণ্ডীদাস আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন মানব কুলকে সেই ঈশ্বরের প্রতি বা রাধাকৃষ্ণের প্রতি। রাধাকৃষ্ণের প্রেম লীলা বা ঐশ্বরিক প্রেম কি রকম হয়, তার রূপকে কিন্তু দেখতে কিছুই লাগছে না, ভক্তের একটা আকুলতা থাকতে হচ্ছে, সাধনা থাকতে হচ্ছে, সেই সাধনার মধ্যে দিয়েই কিন্তু একদম নির্মল নয়ন, অর্থাৎ নির্মল চোখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপ্রাকৃত কিন্তু রাধাকৃষ্ণের প্রেম লীলা। কারণ কি, এই 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 দৃষ্টিশক্তিটা কে তৈরি করে দিয়েছে, চণ্ডীদাস, তার সহজ সরল সাবলীল ভাষা দিয়ে। আমরা কিন্তু সেই ভাষার কারণেই, সেই সহজ সরল সাবলীল যে আকুতির প্রকাশ সহজ ভাষায়, তার কারণেই কিন্তু আমরা মানবের যে প্রেম, সেই প্রেমের সঙ্গে রাধাকৃষ্ণের প্রেমকে আলাদা করতে পারছি না। রাধাকৃষ্ণের প্রেমর মধ্যেও কিন্তু চিরন্তন মানব হৃদয়ের যে বাস্তবতা, মানব হৃদয়ের প্রেমের যে বাস্তবতা, যে মানবতা, মানুষের প্রেমের যে আকুলতা, যে স্বরূপ, সেই এক্স্যাক্টলি সেই প্রেমের স্বরূপ, সেই আকুলতা, সেই বাস্তবতা যা রক্ত মাংসের মানুষদের মধ্যে আছে, সেই সেম বাস্তবতা, সেম আকুলতা, সেম ভাবাবেগ কিন্তু চণ্ডীদাসের পদাবলিতে ফুটে উঠছে, যেখানে কিন্তু রাধা কৃষ্ণের প্রেমলীলার বর্ণনা রয়েছে, যেখানে কৃষ্ণের জন্য রাধার হৃদয়ের যে আকুতি তা প্রকাশ পাচ্ছে। কাজে রাধার হৃদয়ের এই আকুতি যেন ঐশ্বরিক কোনো আকুতি না, এ যেন সাধারণ কোনো মানবীর আকুতি।
অর্থাৎ চণ্ডীদাসের ভাষাই কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিশক্তিকে সেই রাধাকৃষ্ণের বা সেই সাধনার মার্গে নিয়ে যাচ্ছেন। সে তার পদাবলীর মধ্যে দিয়ে কিন্তু সাধারণ মানুষের সেই দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, যার মধ্যে দিয়ে তারা কিন্তু সহজেই এই রাধাকৃষ্ণের প্রেম লীলাকে আস্বাদন করতে পারছেন। কারণ কি? একটাই কারণ, বারবার বলছি, চণ্ডীদাসের লেখার ভাষা সহজ সরল সাবলীল, যার মধ্যে কোনো গুরুগাম্ভীর্য কিন্তু নেই। সেই জন্যই কিন্তু কবির চেতনায় ও উপলব্ধিতে, অর্থাৎ কবি চণ্ডীদাসের চেতনায় ও উপলব্ধিতে আধুনিকতার সুর ধ্বনিত। জগত জীবনলীলাই তার দর্শন। অর্থাৎ তিনি রাধাকৃষ্ণের প্রেমলীলাকেও কিন্তু বাস্তব মানব প্রেমেরই সমতুল্য করে তুলছেন। তবেই কিন্তু সাধারণ মানুষ সেই প্রেমলীলাকে আস্বাদন করতে পারছেন। ঠিক আছে? কাজেই চণ্ডীদাসের যে কবি প্রতিভা, সেই প্রতিভার কিন্তু মানে আর আমাদের বুঝতে বাকি রইল না যে ভাষাগত দিক থেকে সহজ সরল এবং তার যে গীতি প্রবণতা। এই পদাবলী মানেই তো গান, বুঝতেই পারছো, সেই পদাবলী তো গাওয়াই হয়। তো চণ্ডীদাসের এই সাবলীল ভাষার মধ্যেও কিন্তু গীতি প্রাণতা রয়েছে। তিনি তিনি যেন সৃষ্ট রাধার মধ্যে আপনাকে মিশিয়ে ফেলেছেন। বললাম না, তার সৃষ্ট রাধার মধ্যে আপনাকে মিশিয়ে ফেলেছেন মানে কি? রাধাকে মানবী রূপ, মানুষ যেমন তাদের পদ আস্বাদন করতে পারছেন, কারণ মানব জগতের বাস্তবতায় সেই প্রেমের মধ্যে ফুটে উঠছে। রাধার বিরহ ক্রন্দনে যেন চণ্ডীদাসের ব্যক্তি অনুভূতি আর্ত, আর মানে চণ্ডীদাসের ব্যক্তিগত অনুভূতি, চণ্ডীদাস তো মানুষ, তিনি যেন রাধার প্রেমের সঙ্গে নিজের হৃদয়ের আকুতি আরতিকে মিলিয়ে ফেলেছেন। রাধার বিরহ ক্রন্দনে যেন তারই ব্যক্তির অনুভূতিরই আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি। চণ্ডীদাসের কবিতায় ভাবাবেগের প্রাধান্য কিন্তু লক্ষিত। রাধার প্রেমানুভূতিতে এক ইন্দ্রিয় অনির্বচনীয় আত্মহারা ভাব আছে। রাধার প্রেমানুভূতিতে কিন্তু এক ইন্দ্রিয় অনির্বচনীয় আত্মহারা ভাব আছে। রাধা বিভোর কৃষ্ণ প্রেমে, নিখিল রূপ থেকে অরূপের দিকে চিরন্তন সৌন্দর্য প্রেম কামনায় এবং বিরহের সুতীব্র আরতি চণ্ডীদাসের কবিতার কিন্তু শ্রেষ্ঠ সম্পদ। ঠিক আছে? অর্থাৎ চণ্ডীদাসের রাধার হৃদয়ের আকুলতা কিরকম তার খানিকটা বিভিন্নভাবে বলার চেষ্টা করলাম। পরে তো আমরা পদগুলো আলোচনা করছি। এবার একটা জিনিস যেটা নিয়ে বারবার বলছিলাম, যে চণ্ডীদাস সমস্যা, এই চণ্ডীদাস সমস্যাটা কি বা কেনই এটা এসছে, এই বিষয়টা নিয়ে কিন্তু একটু আলোচনা করে নেওয়াই ভালো। তবে আমার মনে হচ্ছে যে চণ্ডীদাস সমস্যাটার জন্য একটা নেক্সট ভিডিও বানায় এবং তার সাথে না কি করব, এটাতেই বলে দিই নাকি? চণ্ডীদাস তো খুব বেশি না, এর এর সাথে শুধু পদগুলো আলোচনা করলেই হয়ে যাবে। মক টেস্টটাই বরং আমরা আলাদা করে অন্য একটা ভিডিওতে করছি। সেখানে চণ্ডীদাসের সাথে বিদ্যাপতিও মিশিয়ে দেবো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা করতে সুবিধা হবে। ঠিক আছে? তো চণ্ডীদাস সমস্যাটা চলো আলোচনা করিনি। চণ্ডীদাস সমস্যাটা কি, যেখান থেকে দু একটা প্রশ্ন চলেই আসে। বাংলা ভাষার রাধা ও কৃষ্ণের প্রেম সম্পর্কিত প্রায় 1250টির অধিক পদের সন্ধান পাওয়া গেছে, যেখানে রচয়িতা হিসাবে বরুচণ্ডীদাস, দীনচণ্ডীদাস, দ্বিজচণ্ডীদাসের তিনটি ভিন্ন নামের কিন্তু উল্লেখ রয়েছে। আবার কোনোটিতে রচয়িতার নামের কোনো উল্লেখও পাওয়া যায়নি। এই কাব্যগুলো ভণিতা নামে পরিচিত। ভণিতা একই ব্যক্তি কর্তৃক রচিত কিনা তা পরিষ্কার করে কিন্তু জানা যায় না। আধুনিক পণ্ডিতেরা ধারণা করে থাকেন বর্তমানে যে সকল কবিরা চণ্ডীদাস নামে রয়েছে, অন্তত 4জন ভিন্ন চণ্ডীদাস কর্তৃক কিন্তু এই পদগুলি রচিত হয়েছে। ভণিতা কাব্যের রচনা শৈলী অনুযায়ী তাদের পৃথক করা যায়, অর্থাৎ তাদের কাব্য রচনার যে ধরন সেইটা অনুযায়ী কিন্তু পৃথক করা যাচ্ছে। প্রথম চণ্ডীদাস হিসাবে পদাবলীর চণ্ডীদাসকে ধারণা করা হয়, যিনি আনুমানিক 14 শতকে বীরভূম জেলায় বর্তমানে পশ্চিমবঙ্গে জন্ম নেন। তিনি চৈতন্য পূর্বযুগের বাংলা বৈষ্ণব সাহিত্যের পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। আবার কারো কারো মতেই তিনিই মধ্যযুগীয় বাংলা কবিতার অন্যতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন। তাহলে এতক্ষণ আমরা যে পদাবলীর চণ্ডীদাস, যিনি রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে পদাবলী সাহিত্য রচনা করেছেন, তার সাথে কিন্তু অনেক সমালোচক কিন্তু মধ্যযুগে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা চণ্ডীদাসকে পাওয়া যায় তাকে এক করে দিচ্ছেন, বলছেন তারা যেন একই ব্যক্তি। কিন্তু ডক্টর মিহির চৌধুরী কামিল্লা, যিনি কিন্তু কে ছিলেন, ভাষাতাত্ত্বিক ছিলেন, কাজে তার মন্তব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা কিন্তু তার মন্তব্যটা বাংলা সাহিত্যের স্টুডেন্ট হিসেবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখব। তিনি কি বলছেন? ডক্টর মিহির চৌধুরী কামিল্লা, যিনি কিন্তু ভাষাতাত্ত্বিক ছিলেন, তিনি তথ্য প্রমাণের সাহায্যে প্রমাণ করে দিয়েছেন। কি করেছেন? শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বরুচণ্ডীদাস বাঁকুড়া জেলার সদর মহকুমার ছাতনার অধিবাসী ছিলেন। এই কাব্যে কবি নিজেকে অনন্ত বরুচণ্ডীদাস হিসাবে ভণিতা দিয়েছেন। তার আসল নাম অনন্ত।
কৌলিক উপাধি বরু এবং গুরু প্রদত্ত নাম চণ্ডীদাস। তিনি বাসুলি বা বাসলি দেবীর উপাসক ছিলেন। আর বীরভূমের নানুরে এই দেবীর মন্দির আছে। বরু শব্দটির অর্থ বটু বা বাণুজ্যে অর্থাৎ বন্দ্যোপাধ্যায় শব্দের অপভ্রংশ মনে করা হয়। চণ্ডীদাসের মৃত্যু সম্পর্কে সম্বন্ধে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কর্তা বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ ও স্থানীয় প্রবাদের উল্লেখ করেছেন। বীরভূমের নানুরে বাসুলি দেবীর মন্দিরের কাছে চণ্ডীদাসের কীর্তনের দলের একটি নাট্যশালা ছিল। চণ্ডীদাস একবার গৌড়ের নটবরের রাজসভায় গান গাওয়ার অনুরোধ রক্ষা করতে সেখানে যান। চণ্ডীদাস একবার গৌড়ের নটবরের রাজসভায় গান গাওয়ার অনুরোধ রক্ষা করতে সেখানে যান। তার কণ্ঠে ভক্তি প্রেমের গান শুনে নবাবের বেগম মুগ্ধ হয়ে যান এবং তিনি চণ্ডীদাসের গুণের অনুরাগিনী হয়ে পড়েন। বেগম একথা নবাবের কাছে স্বীকার করলে নবাব ক্রোধের বশে চণ্ডীদাসকে মৃত্যুর দণ্ডাদেশ দেন। আত্মীয় বন্ধুবর্গের সামনে চণ্ডীদাস হস্তি পৃষ্ঠে আবদ্ধ হয়ে নিদারুণ কষাঘাত সহ্য করে প্রাণ বিসর্জন দেন। বেগম সেই দৃশ্য দেখে শোকে মূর্ছিত হয়ে প্রাণ বিয়োগ করেন। কথিত আছে শূদ্র কন্যা রামীর সঙ্গে তার প্রেম ছিল বলে স্থানীয় লোকজন তাকে মেরে তার বাড়িতে চাপা দিয়ে দেয়। তাহলে বুঝতে পারছো চণ্ডীদাসের মৃত্যু নিয়েও কত রহস্য জলঘোলা। শুধুমাত্র চণ্ডীদাসের যে জন্মস্থান ভিন্ন পাওয়া যাচ্ছে বা এই চণ্ডীদাস আলাদা সেটার ছাড়াও তার মৃত্যু নিয়েও কিন্তু নানা রকম মতবাদ। আবার কারো কারো মতে তিনি সেই সময়েরই বৈষ্ণব পীঠস্থান ইলাম বাজারে পালিয়ে গিয়েছিলেন। দীন চণ্ডীদাস এবং দ্বিজ চণ্ডীদাস নামক ভণিতার দুইজন কবিকে চৈতন্য পরবর্তী যুগের কবি বলে ধরে করা হয়। অর্থাৎ পদাবলীর যে চণ্ডীদাস আর বড়ু চণ্ডীদাস এদেরকে কেউ কেউ বলছেন এক, আবার কেউ কেউ বলছেন আলাদা। আর এরা চৈতন্য পূর্ববর্তী কিন্তু, ঠিক আছে। আর পদাবলীর যে আর দীন চণ্ডীদাস আর দ্বিজ চণ্ডীদাস এই ভণিতা অর্থাৎ আগের দিনে যে তোমরা জানো যে বৈষ্ণব পদাবলীতে কবিরা শেষে নিজেদের নাম লিখে রাখত ভণিতা অংশে, ঠিক আছে, যেটা কার পদ অমুক দাস, ঠিক আছে, এইভাবে। তো এই ভণিতা অংশে দ্বিজ চণ্ডীদাস ও দীন চণ্ডীদাস নামক ভণিতার যে দুইজন কবিকে পাওয়া যায় তারা কিন্তু চৈতন্য পরবর্তী যুগের কবি বলে ধরা হয়। তবে এই নাম দুটি ভণিতায় হেরফের মাত্র বলেই অনুমিত হয়। আবার কেউ কেউ বলছে এই নাম দুটো কিন্তু হেরফের, ঠিক আছে। তো এইভাবে দেখো বিষয়টা কি, চণ্ডীদাস নিয়ে কিন্তু বেশ কিছু একটা সমস্যা রয়েছে। তো আমরা যেটা ধরে নেবো সেটা হচ্ছে আমরা পদাবলীর চণ্ডীদাসের কথা পড়ছি যার বাড়ি বীরভূম জেলার নানুর গ্রামে, ঠিক আছে। আর প্রশ্ন আসলে পদ থেকে আসবে চণ্ডীদাস সমস্যায় কতজন চণ্ডীদাস পাওয়া যায় সেই বিষয়ে একটা প্রশ্ন আসতে পারে যে 4 জন চণ্ডীদাস, ঠিক আছে, বা কি কি ভণিতার নামের ভণিতায় চণ্ডীদাসকে পাওয়া গেছে সেখানে হয়তো দ্বিজ দিয়ে দিল, তার সাথে আরো 4টা আলাদা দিয়ে দিল, কোনোটাই আবার দিনও দিয়ে দিল, আরো 4টা আলাদা দিয়ে দিল, এই রকম বিষয়টা হতে পারে। ওকে, আচ্ছা, এবার চণ্ডীদাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ আমি বলে দিচ্ছি, যে পদগুলো কিন্তু পর্যায় কি কি অনুসারে সেটাও বলে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে, মানে পুরো পদগুলো কিন্তু পড়বার চেষ্টা করবে। ওকে ওকে তো দেখো 1 নম্বর পদ হচ্ছে সই কেবা শুনাইল শ্যাম নাম, পূর্বরাগ পর্যায়ের পদ, পুরো পদটা পড়বে। নেক্সট এই পদ যা প্রশ্ন পড়বে এই কটা পদের মধ্যে কিন্তু মিলিয়ে নিয়েও পরীক্ষা দিয়েছে, বারবার বলছে এই পদগুলো কিন্তু পড়ে যেও। সই কেবা শুনাইল শ্যাম নাম, পূর্বরাগের পদ। নেক্সট রাধার কি হইল অন্তরে ব্যথা, পূর্বরাগের পদ। নেক্সট ঘরের বাহিরে দণ্ডে শতবার, পূর্বরাগের পদ। নেক্সট 4 নম্বর একে কুলবতী ধ্বনি, পূর্বরাগের পদ। নেক্সট 5 নম্বর এমন পীড়িতি কভু নাহি দেখি শুনি, পূর্বরাগের পদ। 6 নম্বর কাহারে কহিব মনের মরম, পূর্বরাগের পদ। 7 নম্বর এ ঘোর রজনী মেঘের ঘটা, এটা কিন্তু অভিসারের পদ। এ ঘোর রজনী মেঘের ঘটা, দেখবে একটু শুনলেই বুঝতে পারবে যে এ ঘোর রজনী মেঘের ঘটা, তার মানে এই ঘোর অন্ধকার রাত্রি মেঘের ঘটা কিভাবে যাব, এই যাওয়া মানেই কিন্তু অভিসার, ঠিক আছে। আর শুনলো এই যে সই কেবা শুনাইল শ্যাম নাম, রাধার কি হইল অন্তরে ব্যথা, ঘরের বাহিরে দণ্ডে শতবার, এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু পূর্বরাগের পদ। কৃষ্ণের নাম শুনে কৃষ্ণের কথা মনে করে রাধার হৃদয়ে নানা রকমের আকুতি। ওকে, নেক্সট 8 নম্বর যে পদটা বলে দিচ্ছি দেখে নিও, সেটা হচ্ছে যত নিবারিয়ে চাই নিবার না যাই গো, যত নিবারিয়ে চাই নিবার না যাই গো, আক্ষেপানুরাগ, যতবার চাইছি ততবারই হচ্ছে না, আক্ষেপানুরাগ। ওকে, পৌর পদ্ম দেখবে। নেক্সট বধূ কি আর বলিব তোরে, আক্ষেপানুরাগ। কি মোহিনী জানো বধূ, আক্ষেপানুরাগ। তোমারে বুঝাই বধূ তোমারে বুঝাই, 11 নম্বর পদ, এটাও আক্ষেপানুরাগ। নেক্সট 12 নম্বর মন মোর আর নাহি লাগে গৃহ কাজে, আক্ষেপানুরাগ। কালা জল ঢালিতে সই কালা মনে পড়ে, কালো জল ঢালিতে সই কালা মনে পড়ে, আক্ষেপানুরাগ। 14 নম্বর বধূ কি আর বলিব আমি, নিবেদনের পদ। বধূ
তুমি যে আম্বার প্রাণ নিবেদনের পদ, ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী মাথুরের পদ, চণ্ডীদাসেরই লেখা। রাইয়ের দশা সখীর মুখে, রাইয়ের দশা সখীর মুখে মাথুরের পদ। তো এই যে পদগুলো বলে দিলাম, এই পদগুলো কিন্তু অবশ্যই তোমরা পুরো পদটা কিন্তু দেখে যাবে। এই পদগুলোর মধ্যে থেকে প্রশ্ন কিন্তু যদি পদ ধরে পড়ে 100% শিওর থাকো এই পদগুলোর মধ্যে থেকেই আসবে। অতএব তোমাদের কাজ হচ্ছে এই পদগুলো কিন্তু পুরোটাই সুন্দর করে দেখে যাওয়া। বলেই দিলাম যে মক টেস্ট বা যে প্রশ্ন উত্তরের যে আলোচনাটা সেটা চণ্ডীদাসের সঙ্গে বিদ্যাপতি মিক্স করেই বা অন্যান্যগুলো মিক্স করেই করব। কাজেই এই ভিডিওটাতে আর মক টেস্ট বা আর চণ্ডীদাস সম্পর্কে প্রশ্ন দিচ্ছি না। এই যে চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করলাম এটা কাফি। এই আলোচনাটা তোমরা শোনো, নিজেদের মতো করে যে পদগুলো বললাম ওইগুলো তৈরি করো। নেক্সট আমরা আলোচনায় খুব শীঘ্রই আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ।